ograniczony skład. To możesz najwyżej zrobić tak, że na talii weźmiesz ją taki w sobotę, szczególnie w pracy. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সিলেটি অনলাইনের সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভও সংযুক্ত হয়েছেন সরাসরি, আমি সার্ভার আছি আপনাদের লোকে এবং আমি আছি আপনাদের লোকে লন্ডনের একটা চমৎকার সুন্দর ভাস্কর্য দেখাইবার লাগে। তবে এর অনেকগুলো মানেও আছে। আমি আছি লন্ডন একটা পার্কের মাঝে এবং কিছুক্ষণ আগে যে ভাস্কর্যের সব দিক দিয়ে ঘুরি ঘুরি আমি আপনাদের দেখাইলাম। এটা দেখে আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন, বুঝতে পারছেন যে এটা কিভাবে বানানো হয়েছে। এটা কোনো মাটি, পাথর কিংবা কোনো ধরনের লাকড়ি, বাঁশ, কাঠর ভাস্কর্য নয়। এই ভাস্কর্যটা হইল কি সম্পূর্ণরূপে গাছরে কলাম করিয়া ডিজাইন করিয়া ফুল গাছের যে চারাগুলা সেগুলার ডিজাইন করে বানানো হয়েছে। এবং এই ভাস্কর্য যে মানিটা বোঝানিও যে এখন যেহেতু লন্ডনও গ্রীষ্মকালীন মৌসুম আইছে, সব দিক দিয়ে ফুল ফুটা শুরু করছে, প্রকৃতি অনেকটা সতেজ হওয়া শুরু করছে। অনেকদিন ঠান্ডার প্রকোপে নীরব থাকার পর এখন সরব হওয়া শুরু করছে, যে কারণে এই পার্কও বিভিন্ন ধরনের ফুল ফুটা শুরু হয়েছে। এবং ফুলের যে প্রত্যেক বাগানের মাঝে মালি থাকে, তো মালির একটা ভাস্কর্য বানানো হয়েছে। জিনিসটা আমার খুবই অভিভূত করছে এবং খুব ভালো লাগছে দেখি আগেই। এবং এটা একবারে পার্কের এন্ট্রেন্সের মধ্যে আপনারা আমার পিছনে এটা দেখতে পারা যে একজন মালি একটা পানির বাকেট হাতে নিয়ে ফুলের চারা গাছের মাঝে পানি দেওয়া এমত অবস্থায় এই ভাস্কর্য বানানো হয়েছে। শুধু তাই নয়, আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এই ভাস্কর্যের মুখের মাঝে একটা সিগারেট এবং তার চোখের মাঝে চশমা রয়ে গেছে গিয়া, মানে খুব চমৎকার সুন্দরভাবে চিন্তা ভাবনা করিয়া এটারে বানানো হয়েছে। অর্থাৎ একজন মালির সাধারণ এবং স্বাভাবিকভাবে যে ড্রেস থাকে, যে অবয়ব থাকে, যে আউটফিট থাকে, তাই কিন্তু এই ভাস্কর্যের মাঝে ফুটিয়ে হয়েছে। আমি একটু ক্যামেরাটা ঘুরাইয়া আপনাদের দেখাইবার চেষ্টা করি। এই যে দেখো একটা ক্যাপ ভিন্ন আছে। আপনি তো নিশ্চয়ই মনে আছে বা আমরা ছোটোবেলা দেখতাম যখন কোনো ফুল বাগানের পাশ দিয়ে যেতাম, যে মালিদের কিন্তু এইভাবেই হইতো, যেহেতু রোদ্রের মধ্যে তাদের কাজ করতে হয়, সুতরাং সান প্রোটেক্টেড একটা ক্যাপ থাকে। অনেকে সিগারেট বা পাইপ টানতো, তো এটাও একটা দেখা যায়, কারণ এটা দীর্ঘ সময়ের কাজ, তো কয়েক ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়, যে কারণে সিগারেট থাকে। এবং হাতের মাঝে একটা ফুলের পানির বাকেট আছে এবং ফুলের ইয়ের মাঝে দেওয়া।
তো সুপ্রিয় দর্শক, আশা করি এই জিনিসটা দেখিয়া ভাল লাগছে। অবশ্য আমি আর একটু দেখাইবার চেষ্টা করবো। তো এই দিক দিয়া ফুলের বাগানে ফুল ফোটা শুরু হয়েছে, নানান ধরনের রকমারি ফুল আছে। তবে আজকে মূলত আমি 2-3টা বিষয় শেয়ার করবো আপনাদের লগে ইনশাল্লাহ। মারতে মারতে বাংলাদেশও এই মুহূর্তে বাংলাদেশ প্লাবিত, বন্যার পানিতে নিমজ্জিত, এবং গত কয়েক সপ্তাহে সিলেটি অনলাইন সহ বিভিন্ন গণমাধ্যম, প্রিন্ট মাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা বাংলাদেশের যে চিত্র সেগুলা তুলে ধরা হয়েছে, এবং এখনও পর্যন্ত প্রতিনিয়ত তুলে ধরা হওয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই কষ্টের মধ্যে বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ আসলে কোনো রোগ ব্যাধি বা প্রাকৃতিক দুর্যোগ হয়তো কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীরে অনেক সময় করে আক্রান্ত করে, কিন্তু কিছু কিছু রোগ ব্যাধি আছে যেটা আপনার অনেক সময় শুধু নির্দিষ্ট জনগোষ্ঠী নয়, সর্বস্তরের মানুষের লাগে একটা দুর্দশার কারণ হইয়া দাঁড়ায়। তো এমনি একটা হইল কি বাংলাদেশের যেটা বন্যা, যেটা অনেকে কবিতার ভাষায় অনেক সময় কইবা যে বাংলাদেশের বন্যাটা হইল কি বাঙালি এবং বাংলাদেশি ভাষাভাষী এবং বাংলাদেশি ভূখণ্ডর অধিবাসী লাগে একটা অভিশাপ। আমি অবশ্য সেভাবে কইতাম চাইলাম না, কারণ এটা হওয়া উচিত নয়। কারণ বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, যত ধরনের বিপর্যয় আছে সবই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই পরীক্ষা করেন। তবে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবেলা করতে গিয়ে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়। আজকে আসলে খুশি লাগে যে গত 2 দিন থেকে শুনছি যে বন্যার পানি কিছুটা এখন আর বৃদ্ধি পান না, বন্যার পানি নামা শুরু হয়ে গেছে গিয়া, আলহামদুলিল্লাহ। তো মত অবস্থায় আমরা কিন্তু অনেক কিছুই করণীয় থাকে, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। তবে সেই ফাঁকে ফাঁকে এই দেখা, যেখানে আমি ভাস্কর্যটা দেখাইলাম সেইখানেই এই গার্ডেনের মধ্যে নানান ধরনের রকমারি ফুল ফুটো শুরু হয়েছে। আমি ফুলগুলো সামান্য দেখাই, বিভিন্ন সময়ে এই ফুলগুলার বেশ কিছু চিত্র আমরা আপনাদের দেখাইছি। এটা হইল কি গোলাপর গাছ, লাল গোলাপ যেটা আর কি। তো দর্শক, আমরা মাত্র আসলাম যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ আসলে বাংলাদেশ সমাজে যে সমস্ত অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে আমরা বৃহত্তর সিলেটের কথাও চিন্তা ভাবনা করি, বৃহত্তর সিলেটের সুনামগঞ্জের যে অবনতি এবং সেখানে নানান ধরনের সমস্যা, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা বার করিয়ে আনেন। এবং যার অবস্থান থেকে অনেকেই আমরা দেখছি, এখনও পর্যন্ত দেখিয়া যাইলাম বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা, শারীরিক সহযোগিতা, বিভিন্ন কার্যক্রমে, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের এই বন্যাগুলোর মোকাবেলা করার চেষ্টা করা, যেটা খুবই ভালো। এবং এটা মাধ্যমে আমাদের আন্তরিকতা, আমরা যে ভালোবাসা, আমরা যে একে অন্যের প্রতি দায়িত্বানুভূতিতা, এই জিনিসগুলা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তো দর্শক, যারা এই পর্যায়ে আমরা লোকে সরাসরি যুক্ত দিচ্ছেন, আজকে আসলে একটা ভাস্কর্য দেখাইতাম। তবে যাইতে যেতে আমি আবারও ভাস্কর্য কাছে যাইমু। যারা এই পর্যায়ে আমরা লোকে যোগ দিচ্ছেন তারা একটু দেখবা ভাস্কর্যটা, আসলে এটার মাঝে কী হিকমত রয়ে গেছে গিয়া আমি দেখাইবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা কথা কইমু যে রোগ ব্যাধি যখন বন্যা যখন ওই জায়গায়, তো বন্যার পরপরও কিন্তু নানান ধরনের রোগ দেখা দেয়। এখন আমরা যে বিষয়গুলা উপরে আমাদেরকে সতর্ক থাকতে হবে সেটা হইল গিয়া যে বন্যা হয়তো আজকে হোক কালকে হোক এই বন্যাটার পানি এখন নামা শুরু করছে এবং নামবো। তবে ঠিক একই সময় আমরা কিন্তু দুর্যোগ কবলিত এলাকার মধ্যে এখনও রয়ে গেছে কি নাম্বার 1, আর নাম্বার 2 হইল গিয়ে আমরা যে জিনিসটা পুরা বিপদটা কিন্তু এখনও পর্যন্ত আমরা মাথার প্রতি গেছে না। 3 নম্বর হইল কি দায়িত্ব যে যেটা আদায় করছেন বিভিন্নভাবে, এটার লাগি আপনারা অবশ্যই যা যায় খের পাইবা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সহযোগিতা করবা। আমরা দেখছি এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যখন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ কিন্তু আগেই আয়। যারা ইভেন রোগাক্রান্ত মানুষ থাকে, যারা দুর্দশাগ্রস্ত থাকে, তারাও কিন্তু এইভাবে অগ্রসর হইয়া আয় এবং আয়া একে অন্যের সহযোগিতার মাধ্যমে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলা করিয়া যে প্রতিকূল পরিস্থিতি থাকে তার থেকে কিন্তু বারোই আয় হয়। আরেকটু আমরা একটু সহযোগিতা করি কীভাবে, আমি 4টা টিপস দিব আজকে, 4টা কথা কইমো আর কি। যে 4টা কথা বলতে যে 60 ধরনের সম্ভাব্য রোগ ব্যাধির সম্ভাবনা আছে এই মুহূর্তে বাংলাদেশও, যেহেতু এটা শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সহ বিভিন্ন অঞ্চলও এই বন্যাগুলো দেখা দিছে। এবং বন্যার পানি এক দেশ থেকে আরও দেশে যার, একটা জনপদ থেকে আরেকটা জনপদের তলায়নের এমত অবস্থায় বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সম্ভাবনা থাকতে পারে। দর্শক, আমি যে জিনিসটা কইতাম ছিলাম, এখন আমরা
কিভাবে বন্যার পানি থেকে মানে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় আইলে কিভাবে রোগ আইতে পারে এর সংক্ষিপ্ত মাত্র 5 মিনিট মাতিমু, তারপরে ইনশাল্লাহ আজকের লাইভ শেষ করবো। এটা গুরুত্বপূর্ণ। আর যারা এই পর্যায়ে আমরা লোকে লাইভ যোগ দিচ্ছেন, যেহেতু আজকের এই আলোচনার মূল বিষয় হইল যে অন্য রকমের ভাস্কর্য, আমি ভাস্কর্যের সামনে যাইমু এবং আপনাদের আবারও দেখাইমু ইনশাল্লাহ, আপনারা লগে থাকা। যখন কোনো এলাকাতে এইভাবে রোগ ব্যাধি আয়, বন্যা যখন আয়, তখন বন্যার পানি যখন নামা শুরু হয়, তখন চারভাবে রোগ ব্যাধি আইতে পারে। প্রথম হইল কি পানিবাহিত রোগ। একটা জিনিস সুপ্রিয় দর্শক সকল মনে রাখবে, এই যে পানি আইছে এটা কিন্তু বিভিন্ন নদী নালা খাল বিল পাহাড় পর্বত অতিক্রম করিয়া এক জনপদ থেকে আরেক জনপদ মধ্য দিয়া এক জনপদ থেকে আরেক জনপদের মাঝে প্রবেশ করছে। অবশ্যই এই পানির মূল সূত্র আসমান থেকে, অর্থাৎ মেঘের বৃষ্টিপাতের কারণে হয়েছে, কিন্তু জমিনও নামার পরে এটা কিন্তু দূষিত হয়ে থাকে। আসমান থেকে যে মেঘটা হয় সেটা কিন্তু দূষিত না, এটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত। মানবজাতি এবং ভূখণ্ডর লাগে এটা অত্যন্ত উপকৃত একটা বৃষ্টিপাত, যেটা দ্বারা আল্লাহ জমিনটা শুধুমাত্র উর্বরও করেন না, নানান ধরনের সুযোগ সুবিধা এবং নানান ধরনের রোগ ব্যাধিও এটাতে খাটিয়ে দেন। কিন্তু জমিনের উপরে যখন ফড়ি যায় গিয়ে এই পানিটা, যখন এটা নদী নালা খালবিল পাহাড় পর্বত এগুলো অতিক্রম করে, তখন নানা ধরনের রোগ ক্যারি করে। তো এটারে খোয়া হয় সাধারণত ভাষায়, বাংলা ভাষায়, যে পানিবাহিত রোগ। এখন পানিবাহিত রোগ অনেক ধরনের আছে, আমরা সেই রোগের ব্যাখ্যা যাইতাম না। সংক্ষিপ্তভাবে কইমু যে এই মুহূর্তে যারা আসুন, আমরা দেশে 3 ধরনের মানুষ আসুন: উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। যার যে অবস্থা আছে, আর্থিক সামর্থ্য আছে, আপনারা এই পানিবাহিত রোগটি বাঁচতে হইলে একটাই মাত্র পথ হইল কি, যে আমরা 3টা মাধ্যমে বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা করতে পারি। একটা হইল কি, যে প্রথমত যারা উচ্চবিত্ত আছেন তাদের হয়তো সামর্থ্য আছে, তারা চাইলে মিনারেল ওয়াটার অর্থাৎ রিফাইন্ড করা ওয়াটার যেগুলো ফ্যাক্টরি, সেগুলো আপাতত খাইতে পারেন, এবং তারা তো সবসময় খাইরা এখনও খাইতে পারেন। এতে করে যে পানিবাহিত কোনো রোগ যদি থাকে, তাকে টিউবওয়েলও থাকতে পারে, কুয়ার থাকতে পারে, পুষ্করিণীর মধ্যে থাকতে পারে, সেগুলোতে বাঁচতে পারবা ইনশাল্লাহ। আর যারা মধ্যবিত্ত আসুন তারা চাইলে ফিল্টার কিনতে পারবা। ফিল্টার কিনিয়া গরুর মাঝে সাধারণ পানি, স্বাভাবিক পানি যেগুলো আছে আর কি, দরকার আপনার টিউবওয়েলের পানি, এগুলোর ফিল্টারিং করে আপনারা খাইতে পারবা। আর তৃতীয়ত, যদি একেবারে যারা নিম্নবিত্ত, যাদের আয়ের উৎস কম, যাদের ক্রয় ক্ষমতা একেবারে সামর্থ্য একেবারে মানে লিমিটেড, তারা চাইলে সবচেয়ে মানে উপযোগী যেটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাচীন যেটা, সেটা হইল কি, যে পানির ফুটন্ত পানি। দেখো, আমরা সারা জীবনও শত শত হাজার হাজার বছর কিন্তু ফুটন্ত পানি খাইয়ে মানুষ এই পৃথিবীর মাঝে বাঁচিয়ে আছে। এখন সুযোগ সুবিধা হয়েছে, তথ্য প্রযুক্তির প্রভূত উন্নতি হয়েছে, যে কারণে গিয়া বিজ্ঞানের আশীর্বাদের কারণে নানানভাবে ফিল্টারিং থেকে শুরু করিয়া মিনারেল ওয়াটার ইত্যাদির মাধ্যমে আমরা কিন্তু পানি পাইয়া থাকে। তো অন্তত পক্ষে ফুটাইয়া পানি খাইবা ইনশাল্লাহ। আর পানি ফুটাইয়া খাইলে তখন পানির মাঝে যদি পানিবাহিত কোনো রোগ থাকে, সেই রোগগুলো ইনশাল্লাহ বিলুপ্ত হয়ে যাব গিয়ে, এবং আমরা প্রাথমিকভাবে পানিবাহিত রোগ থেকে বাঁচতে পারবো। দর্শক, আমরা মারতে মারতে আবারও আইসি, যারা এই পর্যায়ে আমরা লোকে সরাসরি যোগ দিচ্ছেন, আমি সারওয়ার আছি, এবং আমি এই ভাস্কর্যটা দেখাইবার লাগেও কিন্তু এর মাঝে আইসি। আমি আবারও কইলাম যে এই ভাস্কর্যটা অনেকটা, এটা ফুল দিয়া, ফুল গাছ লাগাইছে, এবং একটা মালের ভাস্কর্য, এবং আমি একটু ক্যামেরা ঘুরাইয়া দিলাম আবারও, যারা এই পর্যায়ে আমরা লোকের যোগ দিচ্ছ নাকে। তো খুবই সুন্দর চমৎকার একটা জিনিস। তো এটা দেখতে দেখতে আমি 2 নম্বর যে সম্ভাবনা আছে যে রোগ ব্যাধি আইতে পারে। প্রথম যেটা কইলাম যে পানিবাহিত রোগ, এবং এটাতে বাঁচতে হইলে 3টা উপায় আছে। এটা হলে আপনার ফুটন্ত পানি, দ্বিতীয়ত হলো ফিল্টারিং, এবং 3 নম্বর হইল গিয়ে আপনার মিনারেল ওয়াটার, বাজারে যেগুলো পাওয়া যায় এগুলা, যার যেভাবে সামর্থ্য আছে। আর যাদের সামর্থ্য একেবারে নাই, যারা উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং যারা সহযোগী আছেন, যারা বিভিন্নভাবে এই বন্যা কবলিত এলাকাগুলো বন্যা চলাকালীন সময় বাংলাদেশ যখন প্লাবিত হয়েছে, সহযোগিতা করা, আর একটু সাহায্যের হাত বাড়াই দেখো। এতদূর মতো আমরা সাহায্য করিয়া, অন্তত পক্ষে ইনস্ট্যান্টলি আমরা কিছুটা সাহায্য করিয়া মানুষকে বাঁচাইবার চেষ্টা করছি, বা আপনারা এখনও করিয়া দেয়। এখন আরও গুরুত্বপূর্ণ সময় রোগ ব্যাধি থেকে বাঁচার লাগে। দ্বিতীয়ত হইল কি, যেভাবে রোগ ব্যাধি আমরা আমাদের ছড়াইতে পারে সুপ্রিয় দর্শক, সেটা হইল কি মশাবাহিত রোগ। মশাবাহিত রোগ বলতে বোঝায় যে, একটা জিনিস মনে রাখবা, যে বাংলাদেশ সহ পৃথিবীর, মশা শুধু বাংলাদেশের লাগে একটা সমস্যা নয়, লন্ডনের মতো জায়গাতেও কিন্তু মশা আছে, মশা সর্বত্রই আছে, কিন্তু সব জায়গার মশা কিন্তু রোগ ব্যাধি ছড়ায় না, বা রোগ ব্যাধি ক্যারি করে না। যখন পরিবেশ পরিস্থিতি স্যাঁতস্যাঁতে থাকে, পরিবেশ যখন দূষিত হয়ে যায়, আর এভাবে নানান ধরনের প্রতিকূল পরিবেশ আমরা সামনে আই, তখন মশাগুলার মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ ছড়াইয়া থাকে। ইতিমধ্যে আপনারা জানেন ম্যালেরিয়া, তারপরে বিভিন্ন ধরনের জ্বর,
তারপরে আপনার ডেঙ্গু, এগুলা বাংলাদেশেও খুবই পরিচিত রোগ। যাতে এগুলা থেকে মানুষ বাঁচতে পারে, সুতরাং আপনারা মশা থেকে বাঁচার চেষ্টা করবা। মশা থেকে বাঁচারও একই প্রক্রিয়া যেটা আমি পানিবাহিত রোগের ক্ষেত্রে কইছি, যে যার যার সামর্থ্য অনুপাতে যারা উচ্চবিত্ত আসুন তারা তো অবশ্যই তাদের ঘর বাড়িগুলারে বিভিন্ন নেটের মাধ্যমে আবৃত করিয়া মশা থেকে বাঁচার চেষ্টা করতে পারেন। আর যারা, আমি একটু হাঁটি দিক দিয়ে হাঁটি আপনি তো ধন্যবাদ লিয়াকত হাসান, অনেকগুলো মেসেজ, আর আমি ইনশাল্লাহ মেসেজগুলো পড়িয়া শোনাইমো, আমি একটু মাতিলেই। যারা মনে করো উচ্চবিত্ত আসুন তারা চেষ্টা করলে আসলে বাসাগুলোতে নেট বা নানান ধরনের ব্যবস্থা নিতে পারেন মশা থেকে বাঁচার লাগে। আর দ্বিতীয়ত হইল কি, যারা মধ্যবিত্ত আসুন তারা এইভাবে কয়েল বা এই ধরনের মশার রোগ থেকে বাঁচার লাগিয়া বিভিন্ন ধরনের যে ইয়েগুলা বারোইছে বাজারও পাওয়া যায় সেগুলা দেওয়া বাঁচতে পারেন। এইভাবে আরও অনেক কিছু আছে, সেগুলো থেকে আপনারা ব্যবস্থা নিতে পারেন। এক কথা মনে রাখতে হইব যে প্রথমটা হচ্ছে যে পানিবাহিত রোগ, আর দ্বিতীয়টা হইল কি মশাবাহিত রোগ। এই দুইটা রোগ খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুইটা রোগ যে কোনো জনপদ সর্বত্র কিন্তু ছড়াইয়া পড়ায়, কারণ ইজিলি মশা যেহেতু সর্বত্র আছে। আর পরিবেশগুলারে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করবা। একটা জিনিসও আমরা পয়সা লাগে না, সেটা হইল গিয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। আমরা অনেকেই মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্ন মানি নতুন এক সেট কাপড় কিনে নিলাম, নতুন এক সেট জুতা কিনে নিলাম। না, পরিষ্কার পরিচ্ছন্ন মানি এটা নয়। পরিষ্কার পরিচ্ছন্ন মানে হইল আপনার যে কাপড় চোপড় আছে, যাই আছে, যে আসবাবপত্র আছে, সেগুলোর ধুইয়া মুছিয়ে সাফ করে রাখতে। আবার এটাও হইতে পারে যে সেগুলোর ধুইয়া মুছে সাফ করাত গিয়েও আমরা অনেক সময় মনে করতে পারি অনেক দামি দামি ডিটারজেন্ট কিনা লাগবো, অনেক দামি দামি সাবান কিনতে হইব। না, সেটাও না। আপনার কাছে যা আছে তাই দিয়েই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবেন। অর্থাৎ সাধারণ পানি দিয়েই এবং সামান্য একটা কাপড় দিয়ে ঘষেও কিন্তু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবেন। তো এই দুইটা জিনিস আমি আপনার তোরে কইলাম সাইডটার মাঝে। আর 3 নম্বর যে জিনিসটা হইল কি, সেটা হইল কি যে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হয়, বন্যা যখন হয় তখন আবহাওয়ার পরিবর্তন হয়। আবহাওয়ার পরিবর্তন হলে হয় কি তার নানান ধরনের রোগ ব্যাধি হয়ে যায়। যেমন হইতে পারে আপনার তাপ হইতে পারে, সর্দি হইতে পারে, খাসি হইতে পারে, হ্যাঁ, এইগুলো হইতে পারে, নানান ধরনের রোগ হইতে পারে। সুতরাং আবহাওয়া উপযোগী কাপড় চোপড় পরিধানের চেষ্টা করবা। যারা হয়তো একবারে গরিব আসুন, আপনার আশপাশে যারা একবারে নিম্নবিত্ত আসুন, তাদের যদি এইভাবে কাপড় চোপড় না থাকে, অনেকের ঘর দুয়ার সব কিছু কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গেছে গিয়ে এবং অনেকে অনেক কিছু লস্ট করে লেছে, তারা একটু সহযোগিতা হোক, সহযোগিতার হাত আপনারা বাড়াইয়া দোকা। যদিও বন্যা চলাকালীন সময় দীর্ঘ সময় আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে বন্যা সংক্রান্ত কোনো লাইভ আপডেট নিয়ে আসতে পারছি না। আজকে প্রথমবারই বন্যা সংক্রান্ত আলোচনা করতে রাখি। তো 3টা রোগ আমি আইডেন্টিফাই করে দিলাম, 3টা মাধ্যম এবং রোগ। একটা হইল গিয়ে পানিবাহিত রোগ যেগুলো হইয়া থাকে, 2 নম্বর হলো মশাবাহিত রোগ, আর 3 নম্বর হইল গিয়ে আবহাওয়াজনিত পরিবর্তনজনিত কারণে যে সমস্ত রোগ হয় এগুলোতে বাঁচবা। তো নিজে বাঁচবা, অন্যরে বাঁচার চেষ্টা করবা। এবং সর্বশেষ যেটা হইয়া ইনশাল্লাহ শেষ করবো, সেটা হইল গিয়া যে ফাঙ্গাসজনিত রোগ। আমি এখন দেখাইতে পারতাম না, আমার ঘরের মাঝেও কিন্তু ইংল্যান্ডের মতো জায়গা থাকার পরও এই ফাঙ্গাস আক্রমণ হয়েছে। ফাঙ্গাস সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাস জাতীয় যে অতি ক্ষুদ্র যে সমস্ত জীবাণু, যেগুলো আমরা মানে নিজের খালি চোখে দেখতাম পারি না, এগুলো কিন্তু আমরা যখন আবহাওয়াগত তারতম্য ঘটে, বিশেষ করে স্যাঁতসেঁতে পরিবেশ, আবার অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশেও কিন্তু ফাঙ্গাস থাকে। যেমন ধরোকা ফুলের রেণুর মাঝে থাকতে পারে, ফুল গাছের নিচে থাকতে পারে, ফুলের পাতার থাকতে পারে এই ব্যাকটেরিয়া ভাইরাস। আর বিশেষ করে যেহেতু দেশে এখন প্লাবন হয়েছে, বন্যা হয়েছে, আর বন্যার কারণে নানান ধরনের স্যাঁতসেঁতে পরিবেশ হয়েছে, সুতরাং এখানে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো থাকা খুবই স্বাভাবিক। এগুলো থেকেও নানান ধরনের রোগ ব্যাধি ওয়া থাকে। তো এগুলোরও থেকে বাঁচার বিভিন্ন পথ আছে। এটা হইল কি 1 নম্বর পথ হইল কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর 2 নম্বর হইলে শুধু নিজে পরিষ্কার পরিচ্ছন্ন, নিজের আসবাবপত্র কিচেন থেকে নিয়ে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন আছে। আর যে সমস্ত জায়গা স্যাঁতসেঁতে আছে, যে সমস্ত জায়গার মাঝে এই ফাঙ্গাস বসবাস করার, যেমন ধরুক আপনার ঘর আছে, এখন ঘরটা আজকে থেকে গত 1 সপ্তাহ আগে হয়তো পানি ঢুকে গেছিল, আদাত পানি বা একাত পানি আসছিল, এখন পানি গেছে গিয়ে আপনি দেখবা, লক্ষ্য করলে দেখবা যে ঘরের নিচে অনেক সময় গ্রিন কালার শেওলা জাতীয় এক ধরনের ব্যাকটেরিয়া বা এক ধরনের শেওলা, বিভিন্ন ধরনের আগাছা গাছগাছালি এগুলো আর কি জন্মগ্রহণ করে। এগুলোর অন্তরালেও বা এগুলো আড়ালেও কিন্তু ফাঙ্গাস থাকে। তো এগুলো একটু ধুইয়া মুছা সাফ করিলে বা ইনশাল্লাহ তারপরে দেখবা যে আপনারা স্বাভাবিক জীবনের দিকে ফিরিয়া যাইবা।
তো এই হইল গিয়ে আমি 4টা জিনিস কইলাম। সুপ্রিয় দর্শক হল আমি একটু কমেন্টসগুলো পড়ে নিলাম ইনশাল্লাহ। আর আজকে আমি এই লাইভের মাধ্যমে আপনাদের আসলে মূলত যে জিনিসটা দেখাইতাম আসলাম সেটা দেখাই লেছি। আটতে আটতে আমি পার করে একটু অন্য প্রান্ত আইছি, যে আপনারা যারা শুরু থেকে দেখছেন না তারা অবশ্যই একটু রিভাইজ করিয়া দেখবা যে কিভাবে ইচ্ছা থাকলে উপায় হয়, আর মানুষের বুদ্ধিমত্তা ব্রেইন এগুলা খাটাইয়া কীভাবে মানুষ কলাম দিয়া গাছ দিয়া কীভাবে ভাস্কর্য বানাইছে। ইতিমধ্যে আমরা লাকড়ির ভাস্কর্য, পাথরের ভাস্কর্য, মাটির ভাস্কর্য, বিভিন্ন ধরনের ভাস্কর্য যে যার অবস্থান থেকে যেভাবে পারছে বানাইছে দেখাইছে, কিন্তু এগুলো খুব কদাচিৎ দেখা যায় যে এ ধরনের। তো আমি একটু মারতে মারতে অন্য আইসি আরেকটা জিনিস আমি দেখাইলিম ইনশাল্লাহ। আর যারা যেখান থেকে আপনার লগে লাইভ যোগ দিচ্ছেন আপনাদের সকলের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক হল আমি একটু দেখাইমু এবং আমার লগে যোগ দিচ্ছেন শেখ ইয়াইয়া, ধন্যবাদ শেখ ইয়াইয়া, আপনার অসংখ্য ধন্যবাদ। অনেক দিন থেকে আপনার তোলে মাত হইছে না, আশা করি ভালো আসুন। লিয়াকত হাসান ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনি মনে হয় সকালে সুপারি খান নাই? জি ভাই লিয়াকত ঠিকই ধরছেন, সকালে আজকে আসলে সুপারি খাইছি না, টায়ার্ড আসলাম গত 2 দিন। ভাই লিয়াকত আপনি ফোন করছিলাম, ধরতাম পারছি না, খুবই বিজি আসলাম। আর ঘুম হয়েছে না নিদ্রা হয়েছে না, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চোখের তলেও খালা দাগ পড়ে গেছে গিয়া। ওয়ালাইকুম সালাম ভাই ইয়াহে ভাই। আর শাহরিয়া আহমদ শফি ভাই, আশা করি ভালো আছেন। পারভিন খানম আপনি ধন্যবাদ আপনারে। আতিকুল ইসলাম কথা আসে না কইরা, ইনশাল্লাহ এখন নিশ্চয়ই শুনতে পারো। অনেক সময় প্রচণ্ড বাতাস থাকলে কথাগুলো একটু ভাঙ্গা ভাঙ্গা আয়, আশা করি এখন শুনতে পারো। অনেকদিন পর আপনাকে দেখছি। জি রাইসুল ভাই, আমি আসলে আইতাম পারছি না, এখন আমরা ব্যস্ত। আপনি নিজেও তো, আমি যে ইন্ডাস্ট্রির মাঝে আছি আপনি নিজেও সেই ইন্ডাস্ট্রির মাঝে আসুন। এখন জানেন যে এখন হইল কি বছরের সবচেয়ে ব্যস্ততম সময়, বিশেষ করে যারা ইংল্যান্ড আসুন, আমরা লেখান ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি কাজ করেন, তারা সবচেয়ে ব্যস্ত এই মুহূর্তের সময়গুলো যা রাখে। তো দোয়া করবো আমরা একে অন্য লাগে। মারুফ ভাই, রাসুল ভাই সহ লিয়াকত আলী, আর এম অনেকেই, অনেক ভাই হল মেসেজ দিচ্ছেন, অনেক বই নকলে মেসেজ দিচ্ছেন, আপনাদের সকলের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক। আবারও পরবর্তী কোনো লাইভ আপনাদের মাত হইব, কত হইব, লন্ডনের সৌন্দর্য দেখাইব, সেই সাথে সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে দেখানোর আলোচনা করবো। তবে আজকে আমরা যে শুরুর দিকে ভাস্কর্য দেখছি, যারা এই পর্যায়ে আমরা লাইভে যোগ দিচ্ছেন তারা পরবর্তীতে সময় করিয়া লাইভটা রিভার্স করে দেখে নিলে ইনশাল্লাহ ভাস্কর্য দেখতে পারবা। ভালো থাকুক, আবারও পরবর্তী লাইভ কত হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।